এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, যে রাজ্যে যার শক্তি বেশি সেই রাজ্যে আসন রফা নিয়ে সেই দলেই শেষ কথা বলবে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের 48 ঘন্টা আগে তৃণমূলের শীর্ষ সূত্রে জানানো হচ্ছে, এর আগের বৈঠকে অর্থাৎ 1 সেপ্টেম্বরের বেঙ্গালুরুতে প্রস্তাব নেওয়া হয়েছিল যে যত দ্রুত সম্ভব আসন রফার নিষ্পত্তি করা হবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় প্রায় 3.5 মাস পরে আগামী মঙ্গলবার বৈঠকে বসতে চলেছেন এবং বিরোধীদের মঞ্চ ইন্ডিয়া সেখানে সম্ভবত নিজেদের পুরনো সূত্রকেই ফের নতুন করে সামনে আনতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রের খবর, বৈঠকে কংগ্রেস সহ বাকি বিরোধী দলগুলির নেতৃত্বের উদ্দেশ্যে মমতার বার্তা হবে যে রাজ্যে দল শক্তিশালী সেই রাজ্যে আসন এবং সমঝোতার কম্প্রোমাইজ ক্ষেত্রে সেই দলকেই শেষ কথা বলে দিতে হবে। কোনো বিরোধী দল কত আসনে লড়বে তা স্থির করবে সেই রাজ্যের প্রধান ভোটে প্রাপ্ত আসন সংখ্যার নিরীক্ষে দলটি। তৃণমূলের দাবি, অধিকাংশ বিরোধী দলেই মমতা বন্দ্যোপাধ্যায় এই সূত্রে সহমত। যদিও কংগ্রেসের মতো সর্বভারতীয় দল কিভাবে এই ফর্মুলা মেনে নেবে বা আদৌ মেনে নেওয়া হবে কি না সে বিষয়ে এখনও সংশয় যথেষ্ট, কারণ সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সহ অনেক রাজ্যই নামমাত্র আসনে প্রার্থী দিতে পারলে রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন এবং খড়গের দল রাজনৈতিক মহলের বক্তব্য, ইন্ডিয়ার দলগুলির শীর্ষ নেতৃত্বকে আসন সমঝোতার জন্য রাজ্যে নেতৃত্বের সময় দিতে হবে, তবে তা অনির্দিষ্টকালের জন্য নয়। চলতি বছরের আগামী 31 ডিসেম্বর তা সেরে ফেরার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সূত্রে খবর। পাশাপাশি ওই বৈঠকে ইন্ডিয়ার একটি সচিবালয় তৈরি এবং ওই বিরোধী মঞ্চের মুখপাত্রদের নিয়ে একটি প্যানেল তৈরির বিষয়েও কিন্তু কথা হবে বলে জানা গিয়েছে। বৈঠকের 48 ঘন্টা আগে তৃণমূল শীর্ষ সূত্রের খবর জানানো হচ্ছে, এর আগে বৈঠক অর্থাৎ 1 সেপ্টেম্বর বেঙ্গালুরুতে প্রস্তাব নেওয়া হয়েছিল যে যত দ্রুত সম্ভব আসন রফার এবং নিষ্পত্তি করা হবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তখনই কংগ্রেস নেতৃত্বকে স্পষ্ট বলেছিলেন যত দ্রুত সম্ভব কথাটিকে বদলে দিয়ে এবং একটি তারিখ নির্দিষ্ট করা হোক। সেই সময়সীমা 30 সেপ্টেম্বর অথবা খুব বেশি হলে 15 অক্টোবর রাখারও কিন্তু অনুরোধ ছিল তার। তৃণমূলের যুক্তি ছিল যে তা হলে 24-এর ভোটে আগে জেলায় লড়াইয়ের প্রস্তুতি নিতে অনেকটা বেশি সময় পাওয়া যাবে, কিন্তু তাতে রাজি হয়নি কংগ্রেস। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, বিষয়টিতে সব থেকে বেশি আপত্তি জানিয়েছিলেন সিপিএমের সীতারাম ইয়েচুরি। অন্যদিকে 5 রাজ্যের বিধানসভায় খুবই ভালো ফলাফল হবে বলে আশা ছিল রাহুল গান্ধীর দলের। সেক্ষেত্রে আসন রফার অন্য বিরোধী দলের তুলনায় অনেকটা সুবিধাজনক অবস্থা থাকা যাবে, এমনটাই কিন্তু হিসাব ছিল কংগ্রেসের। এখন রাজনৈতিক মহল থেকে মনে করেছে যে ডিসেম্বর 5 রাজ্যর ভোটের ফলের পরে কংগ্রেসের দর কষির জায়গাটি অনেকটাই কিন্তু সংকুচিত। এর আগের পটনা এবং মুম্বাই এবং বেঙ্গালুরুর বৈঠকে যে দাপট নিয়ে এবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে এবং সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা বসেছিলেন। তাই এই মুহূর্তে কার্যত অন্তর্নিহিত এবং বেশিরভাগে রাজ্যই কিন্তু কংগ্রেসের শক্তি ক্ষয় হয়েছে, যেখানে তারা একের পর এক হিসেব বিজেপির বিরুদ্ধে লড়তে উদ্যত। রাজস্থান এবং মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের যে মতো রাজ্য সেখানে এখন কংগ্রেস এবং হীনবল যে অন্য কোনো আঞ্চলিক দলের উপস্থিত এই রাজ্যগুলিতে না থাকলেও, অর্থাৎ এই যে সমস্ত রাজ্য লোকসভা প্রায় সব আসনে নিজেদের প্রার্থী দিলেও সাম্প্রতিক পরাজয়ের ধাক্কা এতে এত দ্রুত কংগ্রেস কতখানি কাটিয়ে উঠতে পারবে তা নিয়ে রাজনৈতিক মহলের বড় অংশই কিন্তু প্রবল সংশয় রয়েছে। তৃণমূলের নেত্রী আসন রফার সূত্র এবং মান্যতা পেলে বিহারের নীতিশ কুমার ও তেজস্বী যাদব, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, তামিলনাড়ুতে কে স্টালিন, মহারাষ্ট্রে উদ্ভবপন্থী শিবসেনা এবং এনসিপি, উত্তরপ্রদেশের অখিলেশ সিংহ এবং যাদব, পাঞ্জাব এবং দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল আসন রফাই ক্ষেত্রে শেষ কথা বলবেন সংখ্যার অধিক্যের জন্য। ফলে সেক্ষেত্রে কংগ্রেসের যদি আঞ্চলিক দলের চাপে কর্ণাটক, তেলেঙ্গানার মতো রাজ্যগুলি বাইরে সর্বত্র তাদের প্রার্থী ছাড়িয়ে দিতে না পারে, তাহলে দীর্ঘমেয়াদীভাবে কিন্তু দলের অস্তিত্বের সংকট নিশ্চিত। এমতাবস্থায় কংগ্রেস মঙ্গলবার
বৈঠকে কতটা সমঝোতা এবং যেতে রাজি থাকে এখন সেটি দেখার। সূত্রের খবর, উত্তরপ্রদেশ যেমন মোট 80টি লোকসভা আসনের মধ্যে 8 থেকে 10টির আর বেশি আসন কংগ্রেসকে ছাড়তে রাজি নন এসপি নেতা অখিলেশ। অথচ কংগ্রেস চাইছে 22টি আসন। এবং গবলয়ে যে সম্প্রতি বিধ্বস্ত রাহুল গান্ধীর দল এসিপি, এসপি এবং অন্যান্য শরিক দলগুলির কিন্তু সাহায্য ইন্ডিয়া মারফত উত্তর ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য। আসন সংখ্যার হিসাবে আসনে যে মুখ দেখতে মরিয়া, তবে তাতে আদৌ রাজি নয় এসপি। এ বিষয়ে এসপি অ্যাপ এবং জেডিআইইউ এবং আরজেডি এর মতো দলগুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের সূত্রে একমত যে কোনো রাজ্যে শক্তিশালী আর মানদণ্ড হিসাবে দলগুলির যে পূর্ববর্তী নির্বাচন আসন সংখ্যা ও প্রাপ্ত ভোটেই যে এবং ধর্তব্যের মধ্যে রাখতে চাইছে তারা, সেই হিসেবে উত্তরপ্রদেশ 10টির বেশি কিন্তু আসন কংগ্রেসকে ছাড়ার কথা নয়। এসপির এবং পশ্চিমবঙ্গের 2টির বেশি আসন কংগ্রেসকে ছাড়ার কথা নয় তৃণমূলের। সম্প্রতি তৃণমূলের এক শীর্ষ নেতা বলেন, আমাদের সূত্র অনুযায়ী মালদহ দক্ষিণ ও বহরমপুর এবং এই 2টি আসন কংগ্রেসকে ছাড়া হবে। বৈঠকে জানানো হবে যে ওই 2 আসনের তৃণমূল কোনো প্রার্থীর দাঁড়াবেন না এবং কিন্তু এর বেশি আসন বাংলায় কংগ্রেসকে ছাড়া হবে না। বামদের সঙ্গে কোনো সমঝোতার কম্প্রোমাইজ প্রশ্নই নেই পশ্চিমবঙ্গে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, পশ্চিমবঙ্গের বকেয়া নিয়ে শুভেন্দু অধিকারীর পদক্ষেপে নতুন বছরের সুখবরের আশায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা। এবার কেন্দ্র সরকারি কর্মী এবং রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মধ্যে বিস্তর ফারাক রয়েছে। তো রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্র সরকারি কর্মীদের ডিএর যে মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। রাজ্য সরকার তার কর্মীদের ষষ্ঠ পে কমিশন হারে ডিএ দিয়ে থাকে এবং ষষ্ঠ পে কমিশন হারে ডিএ দিয়ে থাকে। অপরদিকে কেন্দ্র সরকারি কর্মীরা বর্তমানে সপ্তম পে কমিশন হারে ডিএ পায়। রাজ্য সরকারি কর্মীরা সরকারের বিরুদ্ধে দাবি জানিয়েছে যে 39% হারে তাদের ডিএ দিতে হবে, কিন্তু সরকার তাদের এই দাবি খারিজ করে দিয়েছে। এবার এই সংগ্রামী মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে বিজেপির কর্মীরা। বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর কথায় খুশি রাজ্য সরকারি কর্মীরা। কেন্দ্র সরকারি কর্মীরা 46% হারে ডিএ পাচ্ছে, অপরদিকে রাজ্য সরকারি কর্মীরা কিন্তু ডিএ পাচ্ছে মাত্র 6% হারে। রাজ্য সরকারি কর্মচারীদের দাবি মান্যতা দিয়ে হাইকোর্ট রায় দেয় যে 39% হারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিতে হবে এবং হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা করে। আগামী 3 নভেম্বর এই মামলার শুনানি আসতে চলেছে এবং রাজ্য সরকারি কর্মীরা যে মনে করেছে যে সুপ্রিম কোর্টে যদি রাজ্য সরকারের দায়ের করা এসএলপিকে খারিজ করে দেয় তাহলে কিন্তু ওই মামলাটি হাইকোর্টে ফিরে আসবে, আর হাইকোর্টে মামলা ফিরে আসলে রাজ্য সরকারি কর্মীদের রাজ্য সরকার 39% হারে ডিএ দিতে বাধ্য। ডিএর দাবি আদায়ে বিজেপি সরকারি কর্মচারী পরিষদ রাজ্য সরকারি কর্মীদের পাশে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে লড়াই করবে, এই বিষয়টি কার্যত পরিষ্কার করে দিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, ডিএ নিয়ে যে আন্দোলন সংগ্রামী যৌথ মঞ্চ করছে সেখানে আমাকে ডাকা হয়েছিল, আমি যেতে পারিনি এবং আমাদের যে তরফে রুদ্রনীল ঘোষ গিয়েছিলেন। তবে রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিএ নিয়ে যে আন্দোলন সংগ্রামী যৌথ মঞ্চ করছে সেখানে কিন্তু আমাকে ডাকা হয়েছিল, এটা কিন্তু শুভেন্দু অধিকারীর বক্তব্য। আমি যেতে পারিনি, তার বদলে এবং আমাদের তরফে রুদ্রনীল ঘোষ গিয়েছিলেন এবং শুভেন্দু অধিকারীর বক্তব্যে তারা মাঠে ময়দানে লড়ছেন। একইভাবে আমাদের যে সরকারি কর্মচারী পরিষদ ও সুপ্রিম কোর্টে লড়ছে। আমাদের পক্ষ থেকে 2জন সিনিয়র আইনজীবী সেদিন থাকবেন সুপ্রিম কোর্টে, যাদের ডিএ মামলা শুনানি নিষ্পত্তি হয়। রাজ্য সরকার বারবার সিনিয়র আইনজীবীদের দাঁড় করিয়ে শুনানির তারিখ পিছিয়ে নিয়ে যাচ্ছেন, সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, কারণ সেটা সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত। যদিও এই সিদ্ধান্ত ডিএ মামলা পরবর্তী শুনানি ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়েছে, আর এর ঘোষণার মধ্যে আবার নতুন বছরে রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ ঘোষণা হয় কিনা সেই অপেক্ষাতেই কিন্তু রয়েছেন প্রায় 10 লাখ সরকারি কর্মচারীরা। এবং এর পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের এবং কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেছেন, সরকারি কর্মচারী পরিষদের আইনজীবী হিসাবে বরাবর লড়ছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী গুড্ডু সিং। আবার অ্যাডভোকেট অন রেকর্ড উদ্যম মুখোপাধ্যায় তারা তো থাকবেনই এবং তাদের সঙ্গে এই মামলার শুনানিতে যুক্ত হচ্ছেন বিশিষ্ট আইনজীবী বাসুরি স্বরাজ। এছাড়া আরও 2 আইনজীবী থাকছেন, তবে তারা কারা সেটা এখনই কিন্তু জানাচ্ছি না, সেদিনই হয়তো জানতে পারবেন। তবে আইনি প্রক্রিয়া যে এখনই শেষ হচ্ছে না সে কথা সকলেই জানা।
এর আগে আর সেই কারণে পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ নিয়ে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছে শুভেন্দুবাবু। যদিও কেন্দ্র সরকার রাজ্যের বকেয়া ডিএ নিয়ে সরাসরি রাজ্যকে চাপ সৃষ্টি করতে পারে না, সে কথা কিন্তু সকলেরই জানা। তবে আসন্ন লোকসভা নির্বাচন ও নতুন বছরে যে কথা মাথায় রেখে ন্যূনতম 3-5% ডিএ ঘোষণা হতেই পারে, এমনটা ডিএ নিউজ এবং ডিএ নিয়ে আশাবাদী সরকারি কর্মচারী, রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু একাংশ মনে করেছেন।